মানুষের অস্তিত্বের গভীরতম স্তরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি। এই শক্তি সৃষ্টির আদি থেকেই মানব সভ্যতাকে চালিত করেছে, আবার ধ্বংসের দিকেও ঠেলে দিয়েছে। এটি হল শারীরিক লালসা, যা কেবল দেহের আকাঙ্ক্ষা নয়, বরং মনের গভীরতম অনুভূতি, আত্মার এক অতৃপ্ত খোঁজ। প্লেটো তার দর্শনে বলেছিলেন, মানুষের আত্মায় তিনটি স্তর আছে: বুদ্ধি, সাহস আর লালসা। এই লালসা যখন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, তখন তা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে, আর যখন এটি বুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের অধীনে থাকে, তখন এটি সৃষ্টির অপূর্ব সুন্দর শক্তিতে রূপান্তরিত হয়। আজকের যুগে এসে শারীরিক লালসা নতুন মাত্রা পেয়েছে। ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জগতে লালসার কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, এটি হয়ে উঠেছে একটি বাণিজ্যিক পণ্য। প্রতিটি ক্লিকে, প্রতিটি স্ক্রোলে লুকিয়ে আছে লালসার খাদ। একবার এক তরুণ স্মার্টফোনের স্ক্রিনে হারিয়ে গেল। প্রতিদিন সে দেখতে থাকল এমন সব ছবি ও ভিডিও যা তার মনে জাগিয়ে তুলল অতৃপ্ত আকাঙ্ক্ষা। সে ভুলে গেল বাস্তব জীবনের সৌন্দর্য, প্রকৃতির নিস্তব্ধতা, মানুষের সত্যিকারের সাহচর্য। শেষ পর্যন্ত সে হয়ে উঠল একা, অসুখী, অতৃপ্ত। শারীরিক লালসা এমন একটি শক্তি যা আমাদের মনকে দাসে পরিণত করতে পারে, আমাদের সম্পর্ককে ধ্বংস করতে পারে এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দিতে পারে। আজকের সমাজে স্ক্রিন, সোশ্যাল মিডিয়া এবং ক্ষণস্থায়ী আনন্দের লোভ, আমরা প্রতিদিন এই লালসার সামনে দাঁড়িয়ে আছি। কতজনই বা বুঝতে পারে এই ক্ষণস্থায়ী আনন্দ আমাদের সৃজনশীলতা, মনস্তত্ত্ব এবং স্বাধীনতা ধ্বংস করছে? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শারীরিক লালসা আমাদের নিয়ন্ত্রণ করে, কিভাবে এটি ধীরে ধীরে আমাদের জীবন, মন, সম্পর্ক এবং সমাজকে ধ্বংস করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা শিখব কিভাবে সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এই ধ্বংসাত্মক শক্তিকে জয় করা যায়। কল্পনা করুন এক সাম্রাজ্য যাদের সৈন্যদল পা ফেললেই দুনিয়া কেঁপে উঠত, যাদের পতাকা ছড়িয়ে পড়েছিল ৩ মহাদেশ জুড়ে, যাদের আইন, শৃঙ্খলা আর শক্তি ছিল অটল পাহাড়ের মতো দৃঢ়। সেই সাম্রাজ্যের নাম রোম। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, সবচেয়ে বড় সাম্রাজ্য বাইরের শত্রুর হাতে নয়, বরং নিজের ভেতরের আগুনেই ধ্বংস হয়। আর রোমের ভেতরের সেই আগুন ছিল শারীরিক লালসা। রোম একসময় ছিল শৃঙ্খলার প্রতীক, পরিবার ছিল পবিত্র, দায়িত্ব ছিল সর্বোচ্চ। সৈন্যরা যুদ্ধের ক্ষেত্রে শুধু মাটি নয়, প্রাণও ঢেলে দিত। কিন্তু ধীরে ধীরে সমৃদ্ধি এলো, আর সেই সমৃদ্ধি তাদের নষ্ট করতে শুরু করল। বিজিত দেশ থেকে আসতে লাগলো স্বর্ণ, রৌপ্য আর অসংখ্য দাসী। আর প্রতিটি বিজয়ের সাথে সাথে রোমানদের চরিত্র একটু একটু করে বদলে গেল। দায়িত্বের জায়গা দখল করল ভোগবিলাস, শৃঙ্খলার জায়গা দখল করল লালসা। এমন এক সময় এলো যখন রোমান সম্রাটরাই হয়ে উঠল লালসার প্রতীক। ক্যালিগুলা, যার নাম শুনলেই আজও মানুষ শিউরে ওঠে, সে নিজের বোনদের সাথে সম্পর্ক করত, প্রাসাদকে বানিয়েছিল অশ্লীল উৎসবের মঞ্চ। সৈন্যদের সামনে দাঁড়িয়ে সে প্রদর্শন করত নিজের উন্মাদনা। তারপর এলো নিরো। যখন রোম শহর আগুনে জ্বলছে, তখন সে বসে আছে তার ভোজসভায়, মদ আর নারীর উল্লাসে। নাগরিকরা ছটফট করছে, আর সম্রাটের কান্না নয়, শোনা যাচ্ছে হাসি আর সঙ্গীত। সম্রাটদের এই লালসা নেমে এলো সাধারণ মানুষের মাঝেও। রোমের রাস্তা ভরে উঠল অসংখ্য দাস দাসীতে, পাবলিক বাথগুলো হয়ে গেল অশ্লীল আড্ডাখানা। ভোজসভা মানেই শুধু খাদ্য নয়, নারী, নাচ আর নোংরা খেলায় রাত কাটানো। রোমান কবি জুভেনাল তখন লিখলেন, আমরা এমন এক জাতি হয়ে গেছি
যাদের কাছে দায়িত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কামনা। শুনতে যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবে ছিল তার চেয়েও বেশি ধ্বংসাত্মক। যে সেনারা এক সময় সমগ্র দুনিয়া কাঁপিয়ে দিত, তারাও ভেতরে ভেতরে দুর্বল হয়ে গেল। তাদের শৃঙ্খলা হারিয়ে গেল, তাদের সাহস কেড়ে নিল বিলাসিতা, নারী আর মদের আসক্তি। এক সময় তারা সাম্রাজ্যের জন্য নয়, নিজের ক্ষমতা আর লালসার জন্য যুদ্ধ করতে লাগল। যোদ্ধাদের আত্মা ভেঙে গেলে সাম্রাজ্যের শরীর আর কতদিন দাঁড়িয়ে থাকতে পারে? শেষ পর্যন্ত বাইরের শত্রুরা যখন আক্রমণ করল, ভিসিগথ, ভ্যান্ডাল, হুন, তখন রোমান সাম্রাজ্যের ভেতরে কেউ আর প্রতিরোধ করার মতো শক্তি রাখেনি। সাম্রাজ্য ধসে পড়ল। কিন্তু আসল ধ্বংস তো ঘটেছিল তারও আগে, যেদিন রোমানরা দায়িত্ব ভুলে গিয়ে লালসাকে বেছে নিয়েছিল। রোমের গল্প কোনো দূরের কল্পকাহিনী নয়, এটি এক আয়না, যেখানে আমরা দেখতে পাই একটা জাতি যখন ভেতর থেকে ভেঙে পড়ে, তখন বাইরের কোনো শক্তির প্রয়োজনই হয় না। লালসা যদি দায়িত্বকে গ্রাস করে নেয়, যদি ভোগবিলাস শৃঙ্খলাকে মুছে দেয়, তাহলে কোনো সভ্যতাই চিরকাল টিকে থাকতে পারে না। রোম পতিত হয়েছিল, আর তার ছাই আমাদের মনে করিয়ে দেয়, যে জাতি ভেতরের শত্রু জয় করতে পারে না, সে বাইরের শত্রুর সামনে চিরকাল দুর্বল। মানুষ যখন নিজের শরীরকে ঈশ্বর বানায়, তখন সে অজান্তেই নিজের আত্মাকে হত্যা করে। আজ পশ্চিমা দুনিয়ায় আমরা সেই হত্যারই উৎসব দেখছি, যেখানে শরীর বিক্রি হচ্ছে বাজারে আর নাম দেওয়া হচ্ছে স্বাধীনতা, যেখানে লালসা হয়ে উঠছে সংস্কৃতির মেরুদণ্ড। আজ পশ্চিমে অনলি ফ্যান্স নামক এক নতুন ধর্ম জন্ম নিয়েছে। নারীরা গর্বের সাথে বলছে, আমি আমার শরীর বিক্রি করছি, এটা আমার পছন্দ। পুরুষরা কোটি কোটি ডলার ঢালছে সেই ভোগের পেছনে। টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো হয়ে গেছে নতুন মন্দির, যেখানে প্রতিটি পোস্ট এক একটি বেহের পূজা। তরুণরা শিখছে, তুমি যত বেশি প্রদর্শন করবে, তত বেশি তুমি মূল্যবান। এখানে আর জ্ঞান বা নৈতিকতা কোনো মাপকাঠি নয়। মূল্য মাপা হচ্ছে কত দেহ দেখালে, কতজন তাকালো। কিন্তু যখন একটা সভ্যতা শরীরকে তার দেবতা বানায়, তখন তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। পশ্চিম আজ সেই অন্ধকার ভবিষ্যতের দিকেই এগোচ্ছে। পরিবার ভেঙে যাচ্ছে, কারণ সম্পর্ক মানে শুধু আনন্দ, দায়িত্ব নয়। জন্মহার কমে যাচ্ছে, কারণ লালসা সন্তান জন্ম দিতে চায় না, সে শুধু মুহূর্তের আনন্দ চায়। মানুষ একা হয়ে যাচ্ছে, কারণ সম্পর্কগুলো এখন ক্ষণস্থায়ী, স্ক্রিনের মতোই অস্থায়ী। আত্মা শুকিয়ে যাচ্ছে, কারণ লালসা আনন্দ দেয়, কিন্তু অর্থ দেয় না। যে সমাজে দায়িত্বহীন আনন্দই সবচেয়ে বড় মূল্যবোধ হয়ে ওঠে, সেখানে ধ্বংস অবধারিত। লালসা এক অদৃশ্য আগুন। শুরুতে মনে হয় এটা আনন্দ, কিন্তু আসলে এটা ধীরে ধীরে খেয়ে ফেলে মানুষের ভিতরের সব শক্তি। মানুষ তখন আর কিছু চায় না, শুধু নিজের শরীর আর অন্যের শরীর। এটাই পশ্চিমা সভ্যতার আত্মা বিক্রির গল্প। তারা প্রযুক্তি বানিয়েছে, তারা শক্তি অর্জন করেছে, কিন্তু তারা নিজেদের আত্মাকে বাঁচাতে পারেনি। যে জাতি আত্মাকে ভুলে যায়, তাকে কোনো সেনাবাহিনী ধ্বংস করতে হয় না। সে নিজের ভিতরেই পচে যায়, সে নিজের ভিতরেই মরে যায়। আজ পশ্চিমা দুনিয়া আমাদের শেখাচ্ছে এক ভয়ঙ্কর সত্য: সভ্যতার ধ্বংস সবসময় যুদ্ধক্ষেত্রে হয় না, বরং শুরু হয় মানুষের হৃদয়ে। যেদিন আনন্দ দায়িত্বকে হারায়, যেদিন শরীর আত্মাকে মুছে দেয়, যেদিন লালসা হয়ে ওঠে মানুষের একমাত্র ঈশ্বর, সেদিন থেকেই একটা সভ্যতা ধ্বংসের পথে হাঁটা শুরু করে। এবং পশ্চিম ইতিমধ্যেই সেই পথে হাঁটা শুরু করেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? এই আগুন এখন ঢুকে পড়েছে বাংলাদেশেও। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রেম আর সম্পর্ক এখন দায়িত্ববোধ নয়, বরং শরীরের খেলা। টিকটক, ইনস্টাগ্রামে হাজারো ছেলেমেয়ে প্রতিদিন নিজেদের প্রদর্শন করছে, যেন তারা শরীরের দাসে পরিণত হয়েছে।
এই সামান্য ফলোয়ার আর লাইকের নেশা তাদের ধীরে ধীরে ধ্বংস করছে। আপনি হয়তো ভাবছেন, এতে ক্ষতি কি? ক্ষতি হলো, ধীরে ধীরে আমরা হারাচ্ছি পরিবারের ভিত্তি। আগে সম্পর্ক মানে ছিল প্রতিশ্রুতি, আজ সম্পর্ক মানে ভোগ। আগে নারী মানে ছিল মর্যাদা, আজ নারী মানে শুধু প্রদর্শন। আগে পুরুষ মানে ছিল দায়িত্ব, আজ পুরুষ মানে শুধু ভোগের যন্ত্র। এইভাবে চলতে থাকলে বাংলাদেশও পশ্চিমের মতো ধ্বংস হয়ে যাবে। আমরা হয়তো প্রযুক্তিতে উন্নত হব, কিন্তু নৈতিকতায় দেউলিয়া হয়ে যাব। সন্তান জন্মহার কমে যাবে, পরিবার ভেঙে পড়বে, আর জাতি ধীরে ধীরে হারিয়ে ফেলবে তার শক্তি। শেষে থেকে যাবে কেবল এক প্রশ্ন: আমরা কি সত্যিই উন্নতি করছি, নাকি কেবল লালসার দাস হয়ে ধ্বংসের দিকে এগোচ্ছি? একটা প্রজন্ম ধীরে ধীরে বিশ্বাস করতে শিখছে, তুমি যত বেশি শরীর দেখাবে, তুমি তত বেশি আধুনিক। তুমি যত বেশি ভাইরাল হবে, তুমি তত বেশি সফল। এটা শুধু বিনোদন নয়, এটা এক নতুন মূল্যবোধ, এক নতুন সংস্কৃতি। টিকটক, ইনস্টাগ্রাম এসব আমাদের দেশের তরুণদের শেখাচ্ছে পশ্চিমের সেই একই মিথ্যে। শরীর মানেই পরিচয়, লাইক মানেই সম্মান, ভাইরাল মানেই সফলতা। ধীরে ধীরে মেয়েরা ভাবছে নিজেকে প্রদর্শন করাই স্বাধীনতা, ছেলেরা ভাবছে ভোগ করাই জীবনের একমাত্র আনন্দ। আর একসাথে তারা ভুলে যাচ্ছে জীবন মানে দায়িত্ব, জীবন মানে ত্যাগ, জীবন মানে সম্মান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা ধীরে ধীরে এসবকে স্বাভাবিক মনে করা শুরু করেছি। আগে যেটাকে অশ্লীল মনে হতো, এখন সেটা মডার্ন। আগে যেটা লজ্জার ছিল, এখন সেটা ফ্যাশন। আগে যেটা লুকোনো হতো, এখন সেটা ক্যামেরার সামনে তুলে ধরা হচ্ছে। এইভাবেই ধীরে ধীরে পুরো জাতির মানসিকতা বদলে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না, আমরা আসলে নিজেরাই নিজের কবর খুঁড়ছি। যদি এই ধারা চলতেই থাকে, তবে ফলাফল হবে ভয়ঙ্কর। একদিন আমরা দেখব আমাদের সমাজেও পরিবার, সন্তান, নৈতিকতা সবকিছু অদৃশ্য হয়ে গেছে। আমাদের সংস্কৃতি, আমাদের শিকড় সবকিছু মুছে যাবে পশ্চিমের নকল আগুনে। আজ আমরা যদি চোখ না খুলি, তবে পশ্চিমের পতনের গল্প শুধু ইতিহাস হবে না, এটা হবে আমাদের নিজের ভবিষ্যৎ। কারণ যে জাতি নিজের সংস্কৃতি ভুলে যায়, যে জাতি নিজের দায়িত্ব ভুলে যায়, যে জাতি শরীরকে আত্মার চেয়ে বড় করে দেখে, সে জাতি টিকতে পারে না। আমাদের প্রজন্ম যদি এই লালসার আগুনে হারিয়ে যায়, তাহলে বাংলাদেশও ধ্বংস হবে ভেতর থেকে, নীরবে, অদৃশ্যভাবে, ধীরে ধীরে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, লালসা কেবল একটা অনুভূতি নয়, এটা আসলে এক অদৃশ্য শৃঙ্খল? যখনই কারো প্রতি শারীরিক আকর্ষণ জাগে, তখন আপনার মস্তিষ্কে এমন রাসায়নিক নির্গত হয় যা সাময়িক আনন্দ দেয়, কিন্তু সেই আনন্দ আপনাকে বন্দী করে ফেলে। লালসা মানুষের চোখকে অন্ধ করে দেয়। আপনি ভাবেন আপনি স্বাধীন, অথচ আপনি এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা। একটা শৃঙ্খল যা আপনাকে ক্রমাগত টেনে নিয়ে যায় আরও গভীর অন্ধকারে। প্রথমে আনন্দ, তারপর আসক্তি, তারপর হতাশা, আর শেষে এক শূন্যতা যেখানে কিছুই অবশিষ্ট থাকে না। এই শক্তি এতটাই অন্ধকার যে এটি মানুষকে তার নিজের মানসিক শান্তি ভুলিয়ে দেয়। রাতের বেলা নিঃশব্দে আপনি যখন একা থাকেন, তখন যে তৃষ্ণা জাগে, সেটি শান্তির নয়, সেটি হলো ভেতরের দানবের ডাক। আর একবার সে ডাক গ্রহণ করলে আপনার আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রশ্ন হচ্ছে, কেন মানুষ লালসার কাছে এত সহজে হার মানে? কারণ লালসা প্রতিশ্রুতি দেয় তাৎক্ষণিক সুখের, কিন্তু লুকিয়ে রাখে দীর্ঘমেয়াদী শূন্যতার। এটা এমন এক মরীচিকা যেখানে যতই পানি খুঁজবেন, শেষ পর্যন্ত কেবল ধুলোই পাবেন। আপনি কি লক্ষ্য করেছেন, যখনই মানুষ লালসায় হারিয়ে যায়, তখন তার চোখে অপরাধ বোধ ভেসে ওঠে? এটা প্রমাণ করে যে ভেতরের আত্মা এখনো মরেনি, কিন্তু দানব তাকে চেপে ধরছে। লালসা মানুষকে কখনো পূর্ণ করে না, এটা এক তৃষ্ণা যা প্রতিদিন আরও বাড়তে থাকে। আপনি যতই তা মেটানোর চেষ্টা করবেন, ততই তা আপনাকে আরও দাস বানাবে।
শেষে আপনি আবিষ্কার করবেন আপনি আর মানুষ নন, আপনি কেবল এক কামনার দেহ মাত্র। এটাই লালসার প্রকৃত শক্তি। সে আপনাকে আনন্দ দেয়, আবার আপনাকে ধ্বংস করে। সে আপনাকে মুক্তির স্বপ্ন দেখায়, কিন্তু শেষে আপনাকে বেঁধে রাখে অন্ধকারের শৃঙ্খলে। আপনি হয়তো ভাবছেন, কেন আজকের যুব সমাজ এত বিভ্রান্ত, এত অস্থির, এত সহজে প্রলুব্ধ? আমার থিওরি হলো, এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত গোপন নীতির ফল, যা ধীরে ধীরে আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি। লালসা, শারীরিক কামনা, যাকে আমরা সাধারণত স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী মনে করি, এর মধ্যেই লুকিয়ে আছে একটি অদৃশ্য শক্তি। এই শক্তি ব্যবহার করছে এক বা একাধিক গোপন সংস্থা, যারা পৃথিবীর সামাজিক মানচিত্রে তাদের স্বার্থ অর্জন করতে চায়। তাদের লক্ষ্য স্পষ্ট: তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা। তাদের অস্ত্র হল লালসা। আপনি ভাবতে পারেন, আমি চাই, আমি উপভোগ করছি, আমি স্বাধীন। কিন্তু প্রকৃতপক্ষে আপনার মনের স্বাধীনতা ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। কিভাবে তারা কাজ করে? প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রতিটি ভাইরাল চ্যালেঞ্জ, প্রতিটি শরীর প্রদর্শনের ভিডিও, সবই তৈরি হয়েছে যুব সমাজকে শারীরিক চাহিদার দিকে টেনে আনার জন্য। তরুণরা সময়, শক্তি, মনোযোগ সব কিছু সেই স্ক্রিনে ব্যয় করে। ফলে তারা আর চিন্তা করতে পারে না, পড়াশুনো করতে পারে না, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিতে পারে না। আপনার মনে হয় আপনি চান, আপনি নির্বাচন করছেন, আপনি উপভোগ করছেন, কিন্তু আসলে আপনি খেলনার মতো নিয়ন্ত্রিত। আপনার চিন্তা, আপনার আকর্ষণ, আপনার কামনা সব কিছু ধীরে ধীরে তাদের কাঠামোর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যত বেশি মানুষ লালসার দিকে আকৃষ্ট হয়, তারা তত বেশি নিজের মূল্যবোধ হারায়। দায়িত্ব, সততা, পরিবার, সৃজনশীলতা সব কিছু ক্ষয় হয়। যুব সমাজের একাংশ ধীরে ধীরে আত্মাহীন কামনার দাসে পরিণত হয়। যখন যুব সমাজ দাস হয়ে যায়, চিন্তা করে না, প্রশ্ন করে না, কেবল অনুভূতি ও কামনার দিকে নজর দেয়, তখন রাষ্ট্র, সমাজ বা অন্য শক্তিশালী সংস্থা তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। তাদের শক্তি মূলত মানসিক কৌশলে ধ্বংস করা হয়, যেখানে কোনো সেনা বা অস্ত্রের প্রয়োজন হয় না। যদি এই থিওরি সত্য হয়, তাহলে আমরা কেবল এক প্রজন্ম হারাচ্ছি না, আমরা হারাচ্ছি মানবিক স্বাধীনতা, সমাজের শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা। লালসা কেবল আনন্দ নয়, এটি মন, আত্মা এবং জাতিকে ধ্বংস করার অদৃশ্য আগুন। আপনি কি লক্ষ্য করেছেন, আজকের পৃথিবীতে প্রতিটি স্ক্রিনে, প্রতিটি অ্যাপে, প্রতিটি মিডিয়ার কোণে এই আগুন ছড়িয়ে আছে? যুব সমাজ তার মধ্যে ডুবে যাচ্ছে এবং কেউ বা কিছু এটাকে আটকাতে পারছে না। এই থিওরির সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল, আপনি এটি বুঝলেও প্রতিরোধ করতে পারবেন না যদি না আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করেন। লালসা অদৃশ্য, ভয়ঙ্কর, নীরব, কিন্তু ধ্বংসাত্মক। এটি ব্যবহার করা হচ্ছে শুধু ব্যক্তি নয়, পুরো জাতিকে ধ্বংসের পথে টানার জন্য। যতক্ষণ মানুষ এটিকে বোধ করে না, ততক্ষণ আমাদের সমাজ অজান্তেই ধ্বংসের দিকে এগোচ্ছে। আপনি যদি পুরো ভিডিওটি মন দিয়ে শুনে থাকেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, লালসা শুধুই আনন্দ নয়, এটি এক শক্তিশালী অদৃশ্য আগুন, যা যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে আপনার মন, আপনার আত্মা এবং এমনকি পুরো জীবনকে ধ্বংস করতে পারে। আপনি দেখলেন কিভাবে এটি আমাদের মনকে দাস বানায়, আমাদের সমাজকে দুর্বল করে এবং আমাদের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দেয়। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, শুধুই ভয় দেখানোই যথেষ্ট নয়। আপনাকে শেখা প্রয়োজন কিভাবে দার্শনিকভাবে এবং গভীরভাবে লালসাকে নিয়ন্ত্রণ করা যায়। ১. লালসা যখন উদিত হয়, প্রথমে থেমে নিজের ভেতরের অনুভূতিটি পর্যবেক্ষণ করুন। প্রশ্ন করুন, এটি কি সত্যিই প্রয়োজনীয় নাকি অস্থায়ী প্রলোভন? নিজেকে পর্যবেক্ষণ করলে লালসার অন্ধ প্রলোভনের চক্র ভেঙে যায়। ২. প্রতিদিন নিজের জীবনকে শৃঙ্খলিত করুন। নিয়মিত ধর্মচর্চা, ঘুম, যোগ, ব্যায়াম, বই পড়া
শারীরিক আকাঙ্ক্ষার আগুন যতই প্রবল হোক, শৃঙ্খলিত জীবন তার নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। ৩. লালসার শক্তিকে সরাসরি ক্ষয় বা ক্ষণস্থায়ী আনন্দে ব্যবহার না করে সৃজনশীল কাজে ব্যবহার করুন। লেখালেখি, শিল্প, গবেষণা বা নতুন দক্ষতা অর্জন। এতে কামনার শক্তি ধ্বংসের পরিবর্তে উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত হয়। ধরা যাক একজন তরুণ যিনি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন। আগের মতো তার মন শুধু ক্ষণস্থায়ী আনন্দের পিছনে ছুটে যেত, কিন্তু সে সিদ্ধান্ত নিল তার শক্তি অন্যদিকে ব্যবহার করার। সে লেখালেখি শুরু করল, দিনে ১-২ ঘন্টা নিজের অভিজ্ঞতা এবং আবেগ লিখতে। পরবর্তীতে সে ডিজাইন ও শিল্পকর্ম মন দিল। ফলাফল, তার আগের ক্ষণস্থায়ী উত্তেজনা এখন উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত হয়েছে। তার সৃজনশীলতা বেড়েছে, মন শান্ত হয়েছে এবং সে জীবনে উদ্দেশ্য এবং সন্তুষ্টি খুঁজে পেয়েছে। অর্থাৎ লালসা এখন তার ধ্বংসাত্মক প্রলোভনের উৎস নয়, বরং জীবনের শক্তি ও সৃজনশীলতার উৎস হিসেবে কাজ করছে। ৪. ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে জীবনের বড় উদ্দেশ্য ও লক্ষ্যকে গুরুত্ব দিন। তরুণ মস্তিষ্কের জন্য এটি শক্তিশালী সুপার পাওয়ার। লালসার প্রলোভন সাময়িক হলেও দীর্ঘমেয়াদী অর্জন আপনাকে সত্যিকারের পূর্ণতা এবং স্বাধীনতা দেয়। ৫. যেখানে লালসার প্রলোভন প্রচুর, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ইমেজ, সেখান থেকে দূরে থাকা শিখুন। নিজের চারপাশে এমন পরিবেশ তৈরি করুন যা মনকে শক্তিশালী রাখে। ৬. প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি লালসার অন্ধ প্রলোভনে হারিয়েছি, নাকি আমি আমার জীবন এবং মনকে নিয়ন্ত্রণ করছি? এই অভ্যাস মনকে শক্তিশালী করে এবং কামনাকে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। ৭. লালসা নিয়ন্ত্রণ কোনো মুহূর্তের কাজ নয়। মানুষ রোবট না যে সব ডিজায়ার হঠাৎ বন্ধ করে দেবে। এটি ধীরে ধীরে শেখার এবং চর্চার মাধ্যমে অর্জন করা যায়। প্রতিদিন ছোট ছোট সচেতন পদক্ষেপই আপনাকে পূর্ণ নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাবে। শারীরিক লালসা আমাদের জন্য পরীক্ষা, বিপদ এবং ধ্বংসের উৎস। আপনি যদি নিজের মনকে শক্তিশালী, সচেতন এবং নিয়ন্ত্রিত রাখেন, তাহলে আপনি শুধু নিজেকে নয়, আপনার সম্পর্ক এবং সমাজকেও রক্ষা করতে পারবেন।